সাতপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক 2-4 বার হেফাজতি জপ না জপত। হেফাজতি বলে গালি দেওয়া হতো কেন? হেফাজতি বলে কেন গালি দিত? গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত। হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। এই সব আমরা নীরবে সহ্য করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম। আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন, আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘসূত্রিতা না ঘটে। বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। তবলিগ জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয়, কারণ এমন ভাবে কেচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয়, কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয়। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত, যাতে এগুলো নিয়ে ক্যাচাল করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্ণা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে। এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই। কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে। সরকারও হলো এখন একটা অস্থায়ী সরকার। ঠিক আছে, যেমনি আছে এইভাবে চলতে থাকুক। এইভাবে চলতে চলতে ইজতেমাটা যাক। ইজতেমার পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব। আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে, সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনুরোধের প্রেক্ষিতে ওলামায়ে কেরাম এবং তাদের পক্ষের তবলিগের মুরব্বীগণ অনেক বড় বড় দাবি মুহূর্তের মধ্যে পরিত্যাগ করেছেন। বলেছিলেন যে কাকরাইলে তাদেরকে জায়গা দেওয়া হবে না, কারণ কাকরাইল যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বেই হওয়া চাই। কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডে ওলামায়ে কেরামের সংখ্যাধিক্য, তারাই এই ট্রাস্টি বোর্ড চালায়। এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, শুধু মসজিদ নয়, মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত। কাজেই সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই 75% আলেমদের কাছে। সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলেমরা হলো 2/3, 6 জনের মধ্যে 4 জন। কাজেই সেই হিসেবে 2 জনকে তো এমনিতেই তারা সিদ্ধান্তের বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে। 6 জনের যদি মিটিং হয়, 6 জনের যদি মিটিং হয়, 4 জনের একমত, 2 জনের আরেক মত, কারটা সিদ্ধান্ত হবে? 6 জনের মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেদিকে যায় নাই। যে ঠিক আছে, আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি, কোন নতুন কোন ক্যাচাল যেন তৈরি না হয়। এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে স্থিতাবস্থা বহাল থাকবে। আপনারা যেভাবে কাকরাইল চালাচ্ছেন চালান, ওনারা যতটুকু সময় কাকরাইল পরিচালনা করে করুক। ইজতেমার মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন, ইজতেমার মাঠে তো সারা বছর অন্য কোনো কাজ থাকে না। একটা কাজ হলো ইজতেমার মাঠের সারা বছরের কাজ, সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয়, যেটা সারা বছরের কাজ। আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমী কাজ। এই জন্য স্বাভাবিকভাবেই মাদ্রাসা যেহেতু সারা বছর চলে এবং দাওয়াত এবং তবলিগের সাথী প্রায় 80 থেকে 90% আলেম ওলামাদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত 7 বছর ধরেই ইজতেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছে।